19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ধারাবাহিকভাবে আমি গণিতের এই ভিডিওগুলো আপলোড করছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমি যে শীটটা তৈরি করছি সেই শীটের অংশবিশেষ হিসেবেই আমি ভিডিওগুলো কিন্তু আপলোড করার চেষ্টা করছি। শীটটা তৈরি হয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন আমার কাছে মিনিমাম একটা ফি এর বিনিময়ে। আমি শর্টকাট এবং ডিটেলস দুই ধরনের মেথডই সেখানে রাখার চেষ্টা করছি। তো দেখেন সেরকমই একটা অঙ্ক 50 নম্বর যে অঙ্কটা রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু এই অঙ্কটা বেশ কয়েকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে। তো দেখেন ক একটি কাজ 20 দিনে করতে পারে এবং খ কাজটি 30 দিনে করতে পারে। ক ও খ একত্রে 8 দিনে কাজ করার পর ক চলে গেল, বাকি কাজ খ একা কত দিনে সম্পন্ন করতে পারবে? অনেকেই অঙ্ক পড়ে আর আপনারা চিন্তা করেন না, এটা আপনারা স্কিপ করে যান বা বাদ দিয়ে যান। এটা করা যাবে না। নিবন্ধন পরীক্ষায় কিন্তু অঙ্কগুলো একটু কঠিন আসে তুলনামূলক, ওকে? তবে সব অঙ্কই যে কঠিন আসে সেটা কিন্তু না। তো দেখেন আমরা একদিনে কতটুকু করে করতে পারে ক এবং খ সেটা বের করব। যেহেতু ক পুরো কাজ করতে পারে 20 দিনে, তাহলে একদিনে করতে পারে 20-এর 1 অংশ। তাহলে খ একদিনে করতে পারে অবশ্যই 30-এর 1 অংশ, এটা আমরা বলতেই পারি। এবারে দুইজনে একদিনে কতটুকু করতে পারবে সেটা আমরা দেখবো। তাহলে এই দুটো যোগ করতে হবে আমাদের। তাহলে এই দুটো আমরা যোগ করে দিলাম। তার মানে ক এবং খ দুইজন একত্রে একদিনে করতে পারে যতটুকু সেটা আমরা বের করে ফেলবো। তাহলে 20 আর 30-এর লসাগু কত? 20 আর 30-এর লসাগু হচ্ছে 60, মানে 60। 3 20-এ 60, 3 একে 3 যোগ 30 দুগুণ 60, তাহলে 2 একে 2, তাহলে কত দাঁড়ালো? উপরে দাঁড়ালো 5, তার নিচে দাঁড়ালো 60। 5 ভাগ 60, 5 একে 5, 5 12 60, তাহলে উপরে 1 তার নিচে 12। এটা কিন্তু খুব দ্রুত আপনাদের বের করতে হবে, কেননা আপনারা এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য কিন্তু অঙ্কগুলো করছেন। সময় ক্ষেপণ করা যাবে না। আমি বোঝাচ্ছি জন্য হয়তো একটু সময় লাগতে পারে। তাহলে এটা কি বের করলাম আমরা বলেন তো দেখি, আমি একটু বক্স করে দিই। এটা হচ্ছে ক এবং খ একদিনে 12-এর 1 অংশ কাজ করতে পারে। এবার বলা হচ্ছে ক ও খ একত্রে 8 দিনে কাজ করার পর, তার মানে তারা কিন্তু একত্রে 8 দিনে কাজ করেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই যে 12-এর 1 অংশ কাজ করে কয় দিনে? একদিনে। তাহলে জিনিসটা আমরা এভাবে লিখবো যে এক দিনে করে, এটা কিন্তু ক প্লাস খ, তাই না? আমি না বললেও কিন্তু আপনারা বুঝে নিচ্ছেন যে ক প্লাস খ একদিনে করে 12-এর 1 অংশ। আর তাহলে ক প্লাস খ দুইজনে 8 দিনে করবে কতটুকু? অবশ্যই একটু বেশি কাজ করবে, তাই না? তাহলে অবশ্যই ব্যাপারটা হবে এরকম যে 1 গুণন 8 ভাগ হচ্ছে 12। এটা আমরা কিন্তু যখন অঙ্ক করব তখন কিন্তু এত কিছু বসাবো না, সরাসরি ক্যালকুলেশন করে দিব। তাহলে 4 দুগুণ 8, 4, তাহলে 3 4 12, তাহলে কাজ করে হচ্ছে 3-এর 2 অংশ। তাহলে মনে রাখবেন ক এবং খ দুইজন একসাথে 8 দিনে করে 3-এর 2 অংশ। আচ্ছা, সম্পূর্ণ কাজ যদি আমি 1 অংশ ধরি, সম্পূর্ণ কাজটা 1 অংশ, তার মধ্যে 8 দিনে শেষ হয়েছে 3-এর 2 অংশ, তাই না? এটা কিন্তু সম্পূর্ণ কাজ। তাহলে 3-এর 2 অংশ যদি 8 দিনে শেষ হয়, তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে 3-এর 1 অংশ। আপনি লসাগু করে দেখেন, 3 একে 3, 3 থেকে 2 গেলে 1। তো আমরা তো বুঝতেই পারি যে 3-এর 2 অংশ কাজ শেষ হয়েছে 8 দিনে, তাহলে বাকি আছে আর 3-এর 1 অংশ। এটা কাকে করতে হবে? এটা করতে হবে বাকি কাজ। মানে বাকি কাজ মানে কোন কাজটা? এই যে 3-এর 1 অংশ যেটা বাকি আছে, এই কাজটা খ একা কত দিনে করতে পারবে? আচ্ছা বলেন তো, খ যে 30 দিনে করে যে কাজটা, সেই কাজটা 3-এর 1 অংশ করতে কয়দিন সময় লাগবে? আমি আবার বলছি। তাহলে খ যদি পুরো কাজটা করে তাহলে সময় লাগে 30 দিন। তাহলে সে 3-এর 1 অংশ কাজ যেটা বাকি আছে, তাই না, সেই কাজটা করতে আসলে কতদিন সময় নেবে? তাহলে অবশ্যই 10 দিন। তাহলে কিভাবে করলাম? 30 গুণন নিচে 3 তার উপরে 1, 3 10 30, তাহলে 10 একে 10। এটা কিন্তু আমরা এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য মুখে মুখে বের করলাম। জাস্ট আপনি যদি রিটেন টাইপের পরীক্ষার জন্য করতে চান তাহলে আপনাকে এভাবে করতে হবে যে 3-এর 1 অংশ করে এতদিনে, তাহলে সম্পূর্ণ অংশ করে কতদিনে, এভাবে আপনাকে বের করতে হবে জিনিসটা, ওকে? তো এবারে আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। যেহেতু স্ক্রিনে 51 নম্বর অঙ্কটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং অতি গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, এই জন্য আমি এই অঙ্কটাও সমাধান করে দিচ্ছি। একটু কম দেখা যাচ্ছে, হয়তো হালকা দেখা যাচ্ছে। আমি অঙ্কটা তুলছি। উপরে রয়েছে 0.1 গুণন 0.03, ভালো করে একটু খেয়াল করবেন, গুণন 0.004, মানে 0.এর পর এখানে 2টা শূন্য তারপর 4 আছে। নিচে আছে ভাগ টান দিলাম আমরা, নিচে কত আছে দেখেন, নিচে আছে 0.01, এভাবে গুণন 0.06, 0.06। তো এই অঙ্ক দশমিক তুলে দিয়ে উপর মানে একটা 1, যতগুলো ঘর আছে ততগুলো শূন্য, এভাবে দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু একটু সময় লেগে যাবে। আমরা একটু দ্রুত করতে চাই। তো দ্রুত করার জন্য আমাদের কিছু
জিনিস অ্যাপ্লাই করতে হবে এখানে, সেটা দেখেন, সেটা হচ্ছে উপরে এবং নিচে দশমিকের পরে সমান সংখ্যক ঘর থাকলে আমরা সেগুলো অমিট করে দিতে পারি। এখানে দেখেন দশমিকের পরে 2 ঘর, নিচেও দশমিকের পরে 2 ঘর, তাহলে এটা আর এটা আমরা অমিট করে দিলাম, মানে তুলে দিলাম। মনে রাখবেন এটা 3 এটা 1, এতে কোনো সমস্যা নেই। দশমিকের পরে 2 ঘর আছে, দশমিকের পরে 2 ঘর আছে, আমরা উভয় দশমিক তুলে দিলাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর, অথবা এখানে দশমিকের পর 3 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর। তো এটার সমান করতে গেলে এখানে একটা 0 দিতে হবে, বা আমরা যদি এইটাকে এটার সমান করতে চাই তাহলে এখানে একটা 0 দিতে হবে। যেহেতু এটা ছোট ওই জন্য আমরা এই কাজটা করলাম। তো আপনি এখানে চাইলেও দিতে পারেন, তাহলে 0.10 আর 0.06। তো আমরা এটা আর এটা আবার তুলে দিলাম। কেন এখানে একটা 0 দিলাম? কারণ হচ্ছে আমরা এটাকে 2 ঘর এটাকে 2 ঘর মেলাতে চাই। আর আপনারা নিশ্চয়ই জানেন যে দশমিকের পরে ধরেন 5 আছে, এদিকে আপনি যতই শূন্য দেন না কেন, বা দশমিকের পরে 1 আছে, এদিকে আপনি যতই শূন্য দেন না কেন, মানের কিন্তু কোনো হেরফের হয় না। এই ব্যাপারটার কারণেই আমরা এটা করতে পারি। তাহলে দশমিক উঠে গিয়েছে, এটা এখন 10, গুণন দশমিক উঠে গিয়েছে, এটা এখন 3, গুণন এটার তো দশমিক তুলতে পারিনি, তাহলে 0.004 যা আছে তাই রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে 1 গুণন এটা হচ্ছে 6, যেহেতু সামনের দশমিকগুলো উঠে গিয়েছে। এবার এটার পালা, দশমিক তুলে দিলে নিচে একটা 1, আর 2 ঘরের জন্য কয়টা শূন্য হবে, মানে দুঃখিত 3 ঘরের জন্য 3টা শূন্য হবে। তাহলে উপরেরটা এখন 4, নিচেরটা এখন 1000। এবার আমরা কাটাকাটি করার চেষ্টা করছি। তাহলে এই শূন্য আমি কেটে দিলাম। ওকে, এবার আসেন, তাহলে 4 দ্বারা যদি আমি 100কে কাটি, 4 25 100। এবার 3 দ্বারা যদি আমি 6কে কাটি, 3 দুগুণ 6, তাহলে উপরে থাকলো শুধু 1। তাহলে উপরে কত থাকে? উপরে থাকে 1, নিচে থাকে কত? নিচে থাকে হচ্ছে 2 আর 50, না 2 আর 25, মানে 2 1 2, 25 দুগুণ 50, তাহলে 1/50 এটা। তো 1/50 তো আমাদের উত্তরে নেই, উত্তরগুলো কিভাবে আছে? দশমিক আকারে আছে। তো আমরা ভাগ করব 50 দ্বারা 1কে, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, ভাগ যায় না, শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম, এবার ভাগ যায়। 50 দুগুণ কত? 100। বলেন তো 0.02, আমরা এটাকে এভাবে লিখতে পারি 0.02। এই অ্যান্সারটা কোথায় আছে একটু দেখেন ভালো করে, খ নম্বর অপশনে আছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখন আপনি বলতে পারেন এই অঙ্কটা করার কি আর কোনো ওয়ে নেই? হ্যাঁ, আরো ওয়ে আছে। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। আরো আপনারা গুনতে পারেন, এখানে দশমিকের পরে 1 ঘর, দশমিকের পর 2 ঘর, দশমিকের পরে 3 ঘর। তাহলে দশমিকের পরে মানে শূন্য দশমিকের পরে কয় ঘর হলো? 3 2 5 আর একে 6, তার মানে এখানে 6টা ঘর হবে। কয়টা ঘর? 6টা। তা আর এখানে আছে 3 4 আর 1, 3 4 কত? 12, তাহলে 12 লিখলাম, আর বাকি 4টা ঘর আমাদের 0 দিয়ে পূর্ণ করে দিতে হবে, ভাগটান দিলাম। এবার নিচে আছে 2 ঘর 2 ঘর 4 ঘর, তাহলে শূন্য দশমিকের পর 4 ঘর হবে। তাহলে 0 6 1 কত? 6, তাহলে 6, এদিকে কয়টা 0 দিলাম? 3টা 0। এবার আমরা করব কি, উপর নিচ সমান করার জন্য, মানে দশমিক দূরে তুলে দেওয়ার জন্য, দশমিকের পর 6 ঘর, এখানে দশমিকের পর 6 ঘর করার জন্য দুটো 0 দিয়ে দিব, এটা আর এটা উঠে গেল। তাহলে উপরে থাকলো 12, নিচে থাকলো 600। তাহলে কাটাকাটি করি আমরা, 12 1 12, 5 12 60, আর শূন্যটা দিয়ে দিলাম। তাহলে ওই ঘুরে ফিরে 1/50 আসলো। আমরা যদি এটাকে ভাগ করি 0.02 চলে আসবে, একটু আগে আমি ভাগ প্রক্রিয়াটা দেখিয়েছি। ওকে, তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার কাছে চাকরির গণিত, মানে স্পেশালি নিবন্ধন পরীক্ষার জন্য আমি একটা ব্যাচ রানিং করছি। এই এপ্রিল মাসেই ব্যাচটা শুরু হবে। অলরেডি বেশ কিছু শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে। ভর্তির কোটা পূর্ণ হয়ে গেলেই আমি যে কোনো দিন কোর্সটা লঞ্চ করে ফেলবো। তো আপনারা যদি কেউ জয়েন করতে চান, 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন আমার সাথে। কোর্স ফি হচ্ছে মাত্র 510 টাকা। এটা নিবন্ধন পরীক্ষার পূর্ব পর্যন্ত কোর্সটা কিন্তু চলতেই থাকবে। পাশাপাশি আপনারা পিডিএফ শিটগুলো পাবেন, যেগুলো আমি তৈরি করছি প্রায় কাজ শেষের দিকে, এবং মডেল টেস্ট দিতে পারবেন, এবং পেইড ব্যাচে যত ধরনের সুবিধা আছে সব ধরনের সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন। তো চাইলে আপনারা জয়েন করতে পারেন। যাদের প্রয়োজন নেই তারা দয়া করে আমাকে টেক্সট করবেন না। ওকে, এবারে 85 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দেখেন। বলা হচ্ছে কি অঙ্কটাতে, একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা। কলমটির মূল্য 15 টাকা বেশি ও বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত টাকা? তো খেয়াল করেন, এই অঙ্কটাতে আমাদের কাছে জানতে চাচ্ছে যে বইটির মূল্য কত টাকা, তাই না? তো আমরা জানি বইয়ের মূল্য হচ্ছে আমাদের কত টাকা? x টাকা। তো আমরা ধরে নিলাম যে বইয়ের মূল্য হচ্ছে x টাকা। আমরা বই লিখলাম না, এটাই ধরে নেন যে বইটির মূল্য হচ্ছে x টাকা। তো এখন প্রশ্ন মতে বিল্ড আপ করার পালা।
তাহলে প্রশ্ন মতে আচ্ছা যেহেতু ধরেছি বইয়ের মূল্য, সেক্ষেত্রে আমরা কলমের মূল্যটাও বের করে নিতে পারি। তাহলে কলমের মূল্য কত হবে বলেন তো দেখি। কলমের মূল্য হবে আমাদের হচ্ছে, যেহেতু একটি কলম একটি বইয়ের মূল্য 95 টাকা, তার মানে 95 থেকে যদি আমি এক্স বাদ দিয়ে দিই, অর্থাৎ বইয়ের মূল্য বাদ দিয়ে দিই, তাহলে কলমের মূল্য থাকলো। তাহলে এই এক্স টাকা হচ্ছে মানে বইয়ের মূল্য। ওকে, তো আমি একটু লিখেই দিই, নচেত ভুল হতে পারে। এটা হচ্ছে বইয়ের মূল্য। একটু ভালোভাবে শিখবেন, হ্যাঁ। অঙ্কটা কিন্তু আসার মতো একটা অঙ্ক। ধরি এক্স টাকা বইয়ের মূল্য, তাহলে কলমের মূল্য 95 মাইনাস এক্স। এবারে প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তাহলে বলা হচ্ছে আমরা কিন্তু এই পর্যন্ত কাজ করে ফেলেছি অলরেডি। এবার বলা হচ্ছে কলমটির মূল্য 15 টাকা বেশি। আচ্ছা কলমের মূল্য কোনটা? এইটা না, এটা তো কলমের মূল্য, তাই না? তাহলে কলমটার মূল্য এটা যদি 15 টাকা বেশি হয়, তাহলে এর সাথে আরো 15 যোগ। ওকে, কলমটার মূল্য যদি 15 টাকা বেশি, এই পর্যন্ত এসেছি। বইটির মূল্য 14 টাকা কম। আচ্ছা বইয়ের মূল্য এক্স টাকা, তাহলে বইটার মূল্য যদি 14 টাকা কি হয়, যদি 14 টাকা কম হয়, তাহলে বইয়ের মূল্য যদি 14 টাকা কম হয়, তাহলে বই থেকে 14 মাইনাস করলাম। এবার কি হয়, কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হয়। আচ্ছা এটা কলমের মূল্য, তাহলে বইয়ের মূল্যের কি হয়, দ্বিগুণ। তাহলে বইয়ের মূল্যের দ্বিগুণ, তার মানে এটার সাথে 2 গুণ, যেহেতু এটা বইয়ের মূল্য। এই হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এখন যদি আপনি এইটুকু না বুঝতে পারেন, তাহলে কিন্তু অঙ্ক কখনোই করতে পারবেন না। মূলত এগুলোই প্র্যাকটিস করে ধীরে ধীরে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি পেইড ব্যাচগুলোতে। তাহলে তাহলে 95 এর 15 কত? 95 এর 15 হচ্ছে 110। তাহলে 110 মাইনাস এক্স ইকুয়াল 2 দ্বারা এক্স কে গুণ করলে 2x মাইনাস 14 দুগুণ কত? 14 দুগুণ হচ্ছে 28। তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস এক্স এদিকে থাকলো, এই এক্স এদিকে এসে মাইনাস 2x হয়ে গেল, অর্থাৎ প্লাস 2x মাইনাস 2x হয়ে গেল। তাহলে মাইনাস 28। এই 110 এইদিকে গেলে মাইনাস 110 হয়ে গেল। তাহলে মাইনাস 3x ইকুয়াল মাইনাস 110 আর মাইনাস 28 কত হয়? মাইনাস 138, তাই না? তাহলে মাইনাস মাইনাস ক্রস করে দিলাম। তাহলে x ইকুয়াল উপরে হবে 138, তার নিচে কত? তার নিচে হচ্ছে x, দুঃখিত তার নিচে হচ্ছে 3, তাই না? x তো এখানে রেখেছি। তাহলে 3 দ্বারা কাটলে 3 4 12, থাকলো 1 18, 3 6 18, কত টাকা? 46 টাকা। তাহলে সুতরাং x ইকুয়াল টু 46 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমি আবার বলছি, কার মূল্য বের করতে বলেছে? বইয়ের মূল্য। কি ধরে নিয়েছিলাম? x, বইয়ের মূল্য। মানে ফাইনালি অ্যান্সার বের করার পর আবার আপনাদের দেখতে হবে যে আমি কি বের করলাম আর কি চেয়েছে, নচেত কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের সঠিক উত্তর খ নম্বর অপশনটা 46 টাকা। তো আমি এবারে এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছে। আমি কিন্তু গুরুত্বপূর্ণগুলো, যেগুলো আপনারা কম পারেন বা বুঝতে পারেন কম, সেগুলো কিন্তু করাই দিচ্ছি। পরবর্তী সময়ে হয়তো আমি সহজ টাইপের, মিডিয়াম টাইপের গুলোও কিন্তু করাই দিব। তো এক ভিডিওতে সব কঠিন অঙ্ক রাখলে তো আবার দেখতে ভালো লাগবে না, বা আপনাদের মনোযোগ ধরে রাখা সম্ভব হবে না। এই জন্য একটু মিক্স করে আমি করানোর চেষ্টা করি, সহজ কঠিন মিলিয়ে। এখানে দেখেন বলা হচ্ছে প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত। আমি আবার পড়ছি, প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত। আচ্ছা, তো এটার উত্তর কিন্তু পি স্কোয়ার। তো প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে পি স্কোয়ার। এখন আপনি হয়তো বলবেন যে আমি কিভাবে মনে রাখবো বিষয়টা, যে এটার উত্তর হচ্ছে পি স্কোয়ার। এটার সরাসরি কোনো উত্তর নেই, আপনি কিভাবে মনে রাখবেন, তবে অঙ্ক করলেই আপনার বিষয়টা মাথায় গেঁথে যাবে। তো দেখেন আমি অঙ্ক করাই দিচ্ছি। তাহলে প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যা কি? বিজোড় সংখ্যা হচ্ছে প্রথমে ধরেন 1, তারপরে ধরেন 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। এটা হলো পি সংখ্যক কি? বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার যোগফল জানতে চাচ্ছে। তাহলে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 এটার যোগফল। তো আমরা যদি ধারার মতো করে চিন্তা করি, 1 যোগ 3 যোগ 5 যোগ ডট 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 যোগ হচ্ছে 9। এটা হলো পি সংখ্যক বিজোড় সংখ্যা। মানে ধরেন, মানে কত সংখ্যক আমরা তো জানি না, পি সংখ্যক মানে বা এন সংখ্যক মানে হচ্ছে মানে শেষের সংখ্যাটা যত সেটা ওইটাই। যদি এন সংখ্যক বলতো তাহলে এন স্কোয়ার হতো উত্তর। তো দেখেন আমরা যদি এটা শর্টকাট মেথডে করতে চাই, মানে আমরা সূত্রের সাহায্যে যদি এটা করতে চাই, তাহলে কিভাবে করব? শেষের যে সংখ্যাটা আছে এবং প্রথম যে সংখ্যাটা আছে, আচ্ছা এই সিস্টেম তো আমরা তো সূত্রের মাধ্যমেই শিখবো, তাই না? আপনি করবেন কি, পি এর মান বের করবেন প্রথমে। ওকে, পি এর মান কিভাবে বের করবেন? পি এর মান বের করবেন এইভাবে যে কয়টা পদ আছে এখানে, সেটাই হচ্ছে পি এর মান। পি সংখ্যক বা এন সংখ্যক মানে কতগুলো পদ আছে। আচ্ছা বলেন তো এখানে কতগুলো পদ আছে? 1 একটা, 3 একটা, 5 একটা, মাঝখানে আবার 7 একটা, 9 একটা, তাহলে মোট 5টা। তাহলে সূত্র অনুযায়ী এখানে পি সংখ্যক পদের জন্য পি স্কোয়ার হচ্ছে উত্তর,
তাহলে এখানে 5 সংখ্যক বা 5টি পদের জন্য 5-এর উপর স্কয়ার হচ্ছে সঠিক উত্তর। তাহলে অবশ্যই 5 5 25 হওয়া উচিত, যেহেতু এখানে মোট 5টা পদ আছে। এখন দেখি আমরা যোগ করে আসলে 25 হয় কিনা। 9 আর 7 16, 16 আর 5 17 18 19 20 21, 21 আর 3 22 23 24, আর 1 25, এক্স্যাক্টলি 25। আপনি যেভাবেই করেন না কেন অঙ্ক কিন্তু হয়ে যাবে। এখন ধরেন আপনি বলছেন যে আমি প্রথম সংখ্যাটা 1, পরেরটা 3, তারপরেরটা 5 যোগ ডট 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 শেষেরটা আমি 19 দিলাম, তখনও কি জিনিসটা কাজ করবে? হ্যাঁ, কাজ করবে। আপনাকে জাস্ট বের করে নিতে হবে যে এখানে কয়টা পদ আছে, কয়টা পদ আছে। তাহলে বলেন তো কয়টা পদ আছে? 1 3 5 7 9 11 13 15 17 19, কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে 10-এর উপরে স্কয়ার, তার মানে 100 হবে, এটা সঠিক উত্তর। খেয়াল করে দেখেন, আপনি যদি যোগ করেন অবশ্যই অবশ্যই 100 পাবেন, পাবেনই পাবেন। ওকে, যদি ভুল না করেন যোগ করতে। আমি করে দিচ্ছি, 9 আর 7 কত? 16, 16 আর 5 21, 21 আর 3 22 23 24, 24 আর 1 25, 25 আর 9, 25 আর 9 হচ্ছে 34, 34 আর 7 41, 41 আর 5 46, 46 আর 3 49, 49 আর 1 50, 50 এর শূন্য হাতে 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 1 10, তাহলে 100 পেলেন। 100 অবশ্যই পাবেন। তাহলে এবার বলেন তো প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? পি স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পি মানে এখানে কি? পি মানে হচ্ছে পদ সংখ্যা, মানে কয়টা পদ আছে, এটা কিন্তু আমি শিখাই দিলাম আপনাদেরকে। তো এই অঙ্কটাও দেখেন, পরের যে অঙ্কটা আছে 115 নম্বর, এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং এটা কিসের অঙ্ক? এটা হচ্ছে সুদের অঙ্ক। 6 সমস্ত 4-এর 1% হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে? সুন্দর অঙ্ক এটা। জাস্ট এখানে সমস্ত রয়েছে, এই সমস্তটার কারণেই অনেকের প্রবলেম হয়। তো আমি বুঝতে পারতেছি এটা সরল সুদের অঙ্ক, কেননা এখানে কোথাও চক্রবৃদ্ধি কথাটা বলা নেই, এই জন্য এটা সরল সুদের অঙ্ক। তাহলে সরল সুদের সূত্রটা কি? I ইকুয়াল টু পি আর এন, এটা হচ্ছে সরল সুদের সূত্র। ওকে, তো দেখেন তাহলে আই কি? আই হচ্ছে সুদ, পি হচ্ছে মূলধন বা আসল, আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার, আর এন হচ্ছে বছর বা সময়। আর আই হচ্ছে সুদ বা মুনাফা, প্রত্যেকটারই দুটো করে নাম। ওকে, তাহলে 6.5% হার সুদে কার মান? আর এর মান। তাহলে আমরা বলতে পারি আর এর মান হচ্ছে আমাদের 4 6 24 আর 1 25, উপরে 25 তার নিচে 4 এত পার্সেন্ট। দেখেন আমি সমস্তটা ভাঙিয়ে লিখলাম। আচ্ছা, কত সময়? তাহলে এন এর মান বের করতে বলেছে সময়, তাহলে 96 টাকার, তাহলে আসল কত? আসল হচ্ছে 96, সুদ 18 টাকা হবে, তার মানে আই এর মান হচ্ছে আমাদের 18। এইভাবে যদি আপনি পড়ে পড়ে মানগুলো বের করতে পারেন তাহলে অঙ্ক করা আপনার জন্য কোনো ব্যাপারই না। তাহলে এন এর মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে, তো আই কত? তাহলে বা আই হচ্ছে আমাদের 18 বসাই দিলাম, ইকুয়াল পি কত? পি হচ্ছে 96 বসাই দিলাম, ইন্টু আর কত? আর হচ্ছে 25/4%, তার মানে উপরে 25 তার নিচে 4, এটা তার পার্সেন্ট মানে কি? এটার নিচে 100। আমি একেবারে ম্যানুয়ালি করাচ্ছি, গুণন এন কত বের করতে হবে। তাহলে কি হচ্ছে? 18 এদিকে রাখলাম, ইকুয়াল 96, 96 জায়গায় থাকলো, গুণন উপরেরটা আগে আমরা লিখি, উপরে 25 তার নিচে 4, ভাগ চিহ্নটাকে, এই ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ করে দেই তাহলে 100-র নিচে মনে মনে 1 আছে, 1 যাবে উপরে, 100 আসবে নিচে। ওকে, তো আশেপাশে আমার বেশ কিছু পাখির নয়েজ রয়েছে, একটু মনোযোগ সহকারে শুনেন, তাহলে হয়তো ঠিকঠাক বুঝতে পারবেন। আশা করছি খুব বেশি প্রবলেম হচ্ছে না। তো দেখেন তাহলে 4 দ্বারা যদি আমি 96 কে কাটি, 4 24 96, 25 দ্বারা যদি আমি 100 কে কাটি, 4 25 100, 4 দ্বারা যদি আমি 24 কে কাটি, 4 6 24। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো? এখানে কিন্তু এনটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, খেয়াল করে দেখেন, এই এন কিন্তু গুণন এন এখানে আছেই, যেটা ভুল করলে চলবে না কিন্তু। তাহলে কি হচ্ছে? 6n ইকুয়াল টু 18। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 18 ইকুয়াল টু 6n। একই কথা উল্টো পাশে, 6n ইকুয়াল টু 18, এটা আমরা বলতেই পারি। তাহলে n ইকুয়াল টু 18 কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? 3। তাহলে 3 বছর আমাদের সঠিক উত্তর। দেখেন তো 3 বছর আছে কিনা অ্যান্সারে। ওকে, আমরা গ নম্বর অপশনেই 3 বছর দেখতে পাচ্ছি, এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো স্ক্রিনে আংশিক দেখা যাচ্ছে একটা অঙ্ক, নিশ্চয়ই বুঝতে পারছেন এই অঙ্কটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি করেই দেই এই লেকচারে এই অঙ্কটা। হ্যাঁ, তো হচ্ছে, তো দেখেন একটু ভালো করে মনোযোগ দেবেন, এই অঙ্কগুলো শিখতে কিন্তু মনোযোগের দরকার রয়েছে, যেহেতু একটু বড়। একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল, বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চলল। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? তো আমরা
যদি মানে ম্যানুয়ালি লিখিত পরীক্ষার জন্য করতে চাই তাহলে কিন্তু 5-6 মিনিট সময় লেগে যাবে। আমরা করব কি, আমরা একটু তাড়াতাড়ি চিন্তা করা শিখবো। আচ্ছা বলেন তো, একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের কত দিনের খাবার আছে? 40 দিন। এটা হচ্ছে আমাদের প্রাথমিক লাইন, খাবার মজুদ আছে। ওকে, বলা হচ্ছে 13 দিন পর। আচ্ছা 13 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, আর দিন বাকি কত? 13 কেটে দিবেন, 40 কেটে দিবেন, 40 থেকে 13 বাদ দিলে 27, আর 27 দিনের খাবার আছে 1500 সৈনিকের। 13 দিন পর মানে কি, 1500 সৈনিক অলরেডি 13 দিনের খাবার খেয়ে ফেলেছে, আর নেই, ওই জন্য দিনগুলো আমরা বাদ দিয়ে দিলাম। ডান, এই দুটোর কাজ শেষ। এবার কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল, কতজন গেল সেটা আমাদের নেই। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরো 30 দিন চললো, তাহলে আরো 30 দিন চললো। এবার বলা হচ্ছে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল। তার মানে আমাদের এখন জিনিসটা হচ্ছে 1500 সৈনিকের খাবার আছে 27 দিনের, তাহলে 30 দিনের আছে কতজন সৈনিকের? লাইনটা একটু যদি উল্টো করে বলি তাহলে 27 দিনের খাবার আছে 1500 জন সৈনিকের, তাহলে একদিনের আছে কতজনের? 30 দিনের আছে কতজনের? আমরা জানি প্রথম কন্ডিশনে জন আর দিন থাকলে গুণ হয়, এই জন্য 1500 আর 27 আমরা গুণ করে দিব, ভাগ করে দিব এই 30 দ্বারা, বাস। ওকে, এখানে যে জনটা বের হবে সেটা কিন্তু সঠিক উত্তর নয়, কেননা কতজন অন্য জায়গায় চলে গিয়েছিল সেটা জানতে চাচ্ছে। এই ফলাফল থেকে 1500 বাদ দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো রিটেন আকারে আমি অন্য কোনো দিন আপনাদের করে দিব, আজকে এমসিকিউ আকারেই করে দিচ্ছি। 0 0 কাটা, 3 নং 27, তাহলে 9। তাহলে 9 দ্বারা 150 কে গুণ করলে কত হবে? 150 গুণন 9। যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, তাই আপনাদের এভাবেই করতে হবে। 9 0 0, 5 নং 45 এর 5, হাতে 4, 9 একে 9, আর 4 এ 13, তাহলে 1350 কত হয়েছে? 1350 হয়েছে। তো এখন এই যে 1350 জন, এটা আমরা পেয়ে গিয়েছি। এখন কতজন অন্য জায়গায় চলে গিয়েছিল? তাহলে মোট সৈনিক কত ছিল? 1500। তাহলে 1500 থেকে আমরা মাইনাস করব 1350 জন, কত হবে? 150 জন। তার মানে 150 জন সৈনিক আমাদের অন্য জায়গায় চলে গিয়েছিল, অর্থাৎ গ নম্বর অপশনটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমি আস্তে আস্তে বুঝাই, আস্তে আস্তে শেখাই, তার কারণ হচ্ছে আপনারা কম পারেন বলেই তো শিখতে আসেন, তাই না? খুব বেশি পারলে তো আর শিখতে আসতেন না। তবে এই অঙ্কটাতে আরো কিছুটা সময় নিয়ে শেখানো দরকার ছিল বলে আমি মনে করি। তো আমি অবশ্যই অন্য আরেকদিন করে দিব। যদি কেউ প্রপারলি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঐকিক নিয়মের একটা বেসিক, মানে ঐকিক নিয়মের অঙ্কের একটা বেসিক ভিডিও চাই। আমি ডেডিকেটেড একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, হ্যাঁ সবাই। আর আলোচনাটা কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন। লিখে না জানালে আসলে আমি বুঝতে পারি না আপনাদের ভালো লাগছে কিনা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।